আবু শাহেদ চৌধুরী বলছি। সম্প্রতি আমি একটি কলাম পড়ছিলাম, যে কলামটি একজন বাঙালি রাইটার লিখেছিলেন, কলাম লেখক। তো সেই কলামটি ছিল সুদান সম্পর্কে, এবং সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার উদ্ধৃতি তিনি দিয়েছিলেন। সো আমি ভাবলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি আমি একটু পড়ি। আপনারা জানেন যে আমি ২ বা ৩ দিন আগে বা কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটি সুদান সংকট সম্পর্কে ছিল। এই ভিডিওটিতে আমি সুদান সংকটের বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম, যে কেন এই সংকটটি হলো বা কি আসল বিষয়। সো ওই ভিডিওটি আমি বানানোর আগে আমি রিসার্চ করেছিলাম, এবং এর পরবর্তীতে আমি এই কলামটি পাই, এবং এখানে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু আলোচনা করি যে আসলে আফ্রিকার যে বিষয়টা, বা যেখানে এই কোটেশনটা থাকার কারণে কিন্তু আমি এটি একটু পড়ার চেষ্টা করছি। মানে আমার আন্তর্জাতিক রাজনীতির সাথে সাহিত্য কিভাবে কানেক্টেড, বা রাজনীতির সাথে সাহিত্য কিভাবে কানেক্টেড, সেটা একটু আমাদের বোঝার জন্য। ইন দ্য মিটার মানুষের যে হার্ড যে পাওয়ার যেগুলো থাকে, সেগুলোর সাথে আসলে সফট পাওয়ার, সাহিত্যের মতো একটা সফট পাওয়ার কিভাবে কানেক্টেড হতে পারে, বা সংস্কৃতির মতো সফট পাওয়ারটা কিভাবে কানেক্টেড হতে পারে সেটা একটা বিষয় জানানোর জন্য। যদিও আমার এটা ডিরেক্টলি কানেক্টেড না, সমসাময়িক না, কন্টেম্পোরারি না, তারপরেও কিন্তু আমার সমসাময়িক বা কন্টেম্পোরারি রাইটাররা কিন্তু সমসাময়িক ঘটনা বোঝানোর জন্য কিন্তু এরকম উদ্ধৃতিগুলো টানছেন। তো সেক্ষেত্রে আমরা এটাই বুঝতে পারি যে হার্ড পাওয়ারের ক্ষেত্রেও কিন্তু আমাদের সফট পাওয়ারের একটা ভূমিকা আছে। দুইটা মিলে যদি আমরা স্মার্ট পাওয়ার হিসেবে আমরা এটাকে প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে বোধহয় আরও ভালো হয়। সেটার জন্য আমাদেরকে হার্ড পাওয়ারটাও আমাদের প্র্যাকটিসে থাকা দরকার, সফট পাওয়ারটাও প্র্যাকটিসে থাকা দরকার আমাদের বাংলাদেশের মতো দেশের জন্য। সো সেটা আন্তর্জাতিক রাজনীতির আলোচনা। আসুন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত কবিতা আফ্রিকা, সেই কবিতাটা একটু পড়ি। এখান থেকে মূলত আমাদের যে কলাম রাইটার তিনি উদ্ধৃতিটা দিয়েছিলেন। সো আমরা কবিতাটা একটু পড়ার চেষ্টা করি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধবে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রূপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এও ওরা লোহার হাত করে নিয়ে। এখানেই মূলত আমরা জানি যে ইউরোপীয় যে সেটেলাররা, তারা যখন আফ্রিকাতে গিয়েছিল, সেই কথাটাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলছেন। আপনারা জানেন যে আফ্রিকার অধিকাংশ জায়গা ফ্রান্সের উপনিবেশ ছিল। সো ফ্রান্স ইউরোপের একটি দেশ, ইউরোপীয় উপনিবেশ এখানে আসছিল। সো সেটার কথা তিনি বলছেন এই লাইনটাতে, এখান থেকে। ওরা লোহার হাত করে নিয়ে বদ্ধ করার জন্য, শিকলাবদ্ধ করার জন্য, পরাধীন করার জন্য, এনস্লেভ করার জন্য, দাস বানানোর জন্য। ওরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, আফ্রিকার জঙ্গলের ভিতর যে নেকড়ে থাকে, তাদের নখের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ ছিল ইউরোপীয় যে সেটেলাররা, যারা উপনিবেশবাদী, তাদের যে নখ বা তাদের যে হিংস্র থাবা, বা তাদের যেই উপনিবেশবাদের যেই থাবা, এটার যেই কনসিকুয়েন্সেস ফলাফল, সেগুলো এটাকে তিনি এই মেটাফোরটা দিয়ে তিনি ব্যাখ্যা করছেন। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, একই সাথে এটা মেটাফোর, আবার একই সাথে আমাদের মনে একটা ইমেজারির ভাব তৈরি করে, যদি এটা এক্সটেন্ডেড মেটাফোর আমরা বলতে পারি। এবং মানুষ ধরার দল, এবার তিনি ডিরেক্টিভ এখানে বলছেন হয়তোবা, খুব বেশি ডিরেক্টিভ, এবং মানুষ ধরার দল, এখানে একবার ডিরেক্টলি বোঝা যায় যে জিনিসটা বোঝানো হচ্ছে কি, মানুষদেরকে ধরে ধরে নিয়ে ইউরোপে নিয়ে, মানুষদেরকে আমেরিকায় নিয়ে, উত্তর আমেরিকায় বিশেষ করে নিয়ে, তাদের যে দাস প্রথার যে প্রচলন বা দাস বানানোর যে ব্যবস্থাটা, সেটা করা হয়েছিল। আমি একটা বই পড়ছিলাম এই বিষয়ে, এই বিষয়ে না, মূলত
আপনারা অনেকেই জানেন বইটা হচ্ছে আমিনুল ইসলামের গল্পে গল্পে বিংশ শতাব্দী। তো সেখানে তিনি আসলে ব্যাখ্যা করছিলেন যে আফ্রিকার সাথে প্রথমত মানে ঔপনিবেশিক যুগের শুরুর দিকে আফ্রিকার সাথে যে যোগাযোগ ব্যবস্থা প্রথমত ছিল আরবীয়দের সাথে বা মুসলমানদের সাথে। তো যে দাসপ্রথার যে ব্যাপারটা সেটা কিন্তু মুসলমানরাই নাকি প্রথম শুরু করে। আমিনুল ইসলাম এটা যেভাবে ব্যাখ্যা করছিলেন আর কি, মুসলমানরাই প্রথম আফ্রিকা থেকে দাসদেরকে নিয়ে সৌদি আরবে নিয়ে বা ওই অঞ্চলটাতে নিয়ে তারা হচ্ছে এখানে তাদেরকে ইয়ে করতো। আমরা এখানে অনেকের কথা তিনি বলছেন। তারপর আফ্রিকার যে পশ্চিম প্রান্ত, সে পশ্চিম প্রান্ত হচ্ছে ইউরোপীয় সেটেলাররা ওই দিক থেকে আসে। পূর্ব প্রান্ত বা উত্তর প্রান্তে ওইদিকে হচ্ছে আমাদের ভূমধ্যসাগরীয় অঞ্চলের ওইদিকে আহ, সৌদি আরব বা আরবীয়রা। আর পশ্চিম প্রান্তে যেখানে আমরা আটলান্টিক মহাসাগরের দক্ষিণ প্রান্তটা আছে ওই জায়গা থেকে মানে আফ্রিকার যে অংশটা ওই জায়গায় মোটামুটি তারা হচ্ছে ইউরোপীয়রা ওখান থেকে তারা হচ্ছে উপনিবেশ গাড়ে এবং সেখান থেকে তারা হচ্ছে ওদেরকে ধরে নিয়ে গিয়ে এখানে তাদেরকে দাস বানায়। সো সেই কথাটাই মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলছেন, এভাবে মানুষ ধরার দল, মানুষদেরকে ধরে ধরে নিয়ে সেখানে তাদের দাস বানানো হয়, মানে বানানো হবে ইউরোপে নিয়ে বা উত্তর আমেরিকায় নিয়ে। উত্তর আমেরিকা মানে বর্তমান যে আমেরিকা এবং কানাডা যেখানে আছে সেখানে। সভ্যের বড় বড় লোভ। এবার তিনি সভ্যতা যে জিনিসটা বা তথাকথিত সিভিলাইজেশন বা সিভিলাইজ করা যে ব্যাপারটা সেটাকে তিনি বর্বরভাবে আখ্যায়িত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এখানে বর্বরভাবে আখ্যায়িত করেছেন। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেকে মানে উপনিবেশের দাস বলে আমরা গালি দেই, যদিও তিনি জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড সেটার প্রতিবাদ স্বরূপ তিনি হচ্ছে তার যে নাইটহুডের যে জিনিসটা সেটাকে তিনি প্রত্যাখ্যান করেন। এনিওয়ে তোমার এখানে কিন্তু আবার এই জিনিসটাও তিনি মোটামুটি এখানে লিখেছেন। এখন বাস্তব জীবনে বা ব্যক্তিগত জীবনে উনি কিরকম ছিলেন না ছিলেন সেটা নিয়ে একটা ব্যাপার থাকতে পারে, বা ওনার রাজনৈতিক যে অবস্থান বা দৃষ্টিভঙ্গি বা এটা রাজনৈতিক কর্মকাণ্ড সেটা কিরকম ছিল যদি থাকে সেটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু হতে পারে। তবে তিনি এখানে যতটুকু লিখেছেন সেটার ভিত্তিতে আমরা বলতে পারি তিনি কিন্তু এখানে মানে সভ্যতাকে বা সিভিলাইজ করার যে ব্যাপারটা যে আমরা হচ্ছে ফার্স্ট, তোমরা হচ্ছে সেকেন্ড, মানে গ্লোবাল নর্থ যারা আছে মানে গ্লোবাল যে উন্নত বিশ্ব যারা আছে তারা নিজেদেরকে সুপিরিয়র মনে করা বা ইউরোপীয় এবং আমেরিকানরা নিজেদেরকে সুপিরিয়র মনে করা, সাউথে যারা আছে তাদেরকে ইনফিরিয়র ভাবা, যে ব্যাপারটা কলোনিয়ালিজমের যেই একটা মনোভাব ওই যেটার ভিত্তিতে মূলত কলোনিয়ালিজমটাকে ইয়ে দেওয়া হয়েছিল আর কি, মানে এটাকে বৈধতা দেওয়ার যে একটা প্রচেষ্টা ছিল যে আফ্রিকান মানুষরা এবং এশিয়ার যে ভারতীয় উপমহাদেশের মানুষরা এরা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ, বা আফ্রিকান মানুষরা এদের সম্পর্কে কিছু কিছু বলা হয় যে অন্ধকারাচ্ছন্ন একটা মহাদেশ, অন্ধকার মহাদেশ। সো এদেরকে সিভিলাইজ করার যে ব্যাপারটা ওটার যে মানে প্রত্যুত্তর ওটার কাউন্টার মানে এটাকে ডিরেক্ট উঠেই দিবেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলছেন যে সভ্যের বর্বর্গ মানে সভ্যতাকে তিনি বলছেন যে এখানে ওদের যে সভ্যতা ওদের যে এখানে ইন্টেনশন সেটাকে তিনি বর্বর বলছেন। আমরা এই জিনিসগুলো দ্য হার্ট অফ ডার্কনেসের ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম। আপনারা পড়বেন যদি পড়েন। আমরা দেখতে পেয়েছিলাম যে দ্য রাইজ অফ ইংলিশের ভিতর যে একটা প্রবন্ধ আছে বিখ্যাত বই, সেটার ভিতরে দেখতে পেয়েছিলাম যে ইংলিশের যে আসল উত্থান সেটা কেউ বলছে একটা ভাষা, ইংরেজি কেন একটা আন্তর্জাতিক ভাষা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন বিশ্বের আমরা যদি বৈশ্বিক যদি ভাষা বলতে চাই সেটা ইংরেজি। কেন এভাবে এটার প্রসার ঘটেছিল কিভাবে সেটা কিন্তু এই উপনিবেশবাদের হাত ধরে সেখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছিল। সো এই বিষয়গুলোকে যদি আমরা একসাথে মিলাইতে যাই তাহলে কিন্তু আমরা ওই যে সিভিলাইজড করার যে ব্যাপারটা বা উপনিবেশবাদের যে জিনিসটা সেটাকে আমরা বলতে পারি যে সেটা ছিল একটা বর্বর জিনিস। তারা আমাদেরকে বা আমরা আমাদের বলতে এখানে আমরা বুঝেছি যে ব্রাউন যারা ছিল বা কাভার্ড যারা ছিল, আপনারা জানেন মহাত্মা গান্ধী কাভার্ড বলতে চাইছিলেন। আর মানে আফ্রিকার যে ব্ল্যাক যারা ছিল তাদেরকে আসলে যে ইনফিরিয়র ভাবার যে ব্যাপারটা বা সাদা চামড়াকে যে আপনার সুপিরিয়র ভাবার যে ব্যাপারটা সেই জিনিসটার যে এখানে প্রত্যুত্তর বা সিভিলাইজেশনের তার হচ্ছে এটার ফর্মাল নাম ছিল সেটার প্রত্যুত্তরটা তিনি দেবেন সভ্যের বর্বর লোভ এটা নামে। এবং সভ্য তাদেরকে বর্বর বলছেন এবং তারা যে লোভী সেটাও কিন্তু তিনি বলছেন সভ্যের বর্বর লোভ। নগ্ন করব আপন নির্লজ্জ অমানুষতা। এবং তিনি বলবেন যে এই যে তারা যে সভ্যতার এই যে জিনিসটা সভ্যতার যেই অন্তরালে যে তাদের যে নির্লজ্জ যে তাদের ইন্টেনশন বা তাদের যে নির্লজ্জ যে তাদের মানে আকাঙ্ক্ষা যে মানুষকে শোষণ করার নিষ্পেষণ করার সেই অমানুষতা, যেটাকে তিনি বলছেন যে অমানুষতা সেই এবং সেটাকে নির্লজ্জ বলছেন নগ্ন করবো সেটাকে তারা নিজেরাই প্রকাশ করে দিবে এইটার মাধ্যমে, এই যে উপনিবেশবাদের যে আচরণ বা মানুষদেরকে যে এইগুলো করার মাধ্যমে। সপ্তদশ অষ্টাদশ শতাব্দী মানে অষ্টাদশ শতাব্দী বিশেষ করে বা ঊনবিংশ শতাব্দীও ছিল এরকম। সো ওটার ওই সময়টাতে তারপরে কি বলছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায়, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে। এবং তুমি যে আফ্রিকার মানুষ তুমি যে
এদের যে অত্যাচার, যে তুমি যে কান্না করেছিলে, সেই কান্নাকে ভাষা দেওয়ার মতো, সেটাকে ভয়েস দেওয়ার মতো তোমার কোনো হাতে কোনো কিছু ছিল না। তুমি কাঁদতে, তোমার ভাষা ছিল তোমার আফ্রিকান ভাষা, কিন্তু তোমার আফ্রিকান ভাষা কে শুনবে? সবাই শুনবে ইংরেজি ভাষা, সবাই শুনবে ধরো যে ফরাসি ভাষা বা অন্যান্য যে ইউরোপীয় ভাষাগুলো। তাদের মাধ্যমে, তাদের হাতে মিডিয়া ছিল, তাদের হাতে সব কিছু, তাদের কথা সবাই শুনবে এবং তারা যে ন্যারেটিভ প্রচার করবে সেই ন্যারেটিভ সবাই মানবে। তোমার কথা কে শুনবে? সে কারণে তোমার যে কথাটা বা তোমার যে কন্দন, সেই কন্দনটা হচ্ছে ভাষাহীন, সেটাতে কোনো ভাষা নেই। এবং ভাষা নাই এর অর্থ এই যে ভয়েসলেস, মানে কি তুমি যে কন্দন করবা সেটা আকাশ বাতাস কাঁপাবে, কিন্তু মানুষ কিন্তু জানবে না। যাদের কাছে জানার কথা যে পৃথিবীর মানুষ তোমার পক্ষে যাবে, তারা কিন্তু সেটা জানবে না। এই কারণে তোমার যে ক্রন্দন সেটা ভাষাহীন, এবং সেই ভাষাহীন বাষ্পাক্য অরণ্য পথে, এবং সেটা তুমি অরণ্যের ভিতরে আছো, এই কারণে তোমার অরণ্যের ভিতরে এটা মিয়ে যেতেছে, কিন্তু মানুষের কানে আর এটা পৌঁছাচ্ছে না। পঙ্কিভাব ধুই তোমার রক্তে অশ্রুতে মিশিয়ে, এবং তোমার যে রক্ত, তারা যে তোমাকে মারবো, তার যে তোমাকে স্লটার করবো, তার যে তোমাকে হত্যা করবো, সে হত্যার পরে তোমার যে রুধির ধারা, যে তোমার রক্তের ধারা, সেটা পড়বো, সেটা ধুইতে পড়ে সে ধুইটা মহিন হবো। তোমার আফ্রিকার ধুই মহিন হবে, কিন্তু সেটা আমেরিকার, ইউরোপের, ইউরোপের বউ থেকে বিশেষ করে আমেরিকা যদিও উপনিবেশবাদী ছিল পরবর্তী দিকে। সো ওদের যেই তোমার বিশাল বিশাল অট্টালিকা, সেই অট্টালিকায় কিন্তু তোমার এটা পৌঁছাবে না। তোমার আফ্রিকার দুই এখানে মহিন হবে, তাতে কিছু ওইদিকে কিছু যাবে আসবে না। দস্যু পায়ের কাটা মরা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। তিনি বলছেন যে আসলে এখানে একটা ইমেজারি ব্যবহার করছেন, যে তারা যে বুটটা পরে আসতো ইউরোপীয়রা, সেই বুটের নিচে মনে হয় যেন কাঁটা আছে, মানে ধরেন যে হয়তো বা আলপিন বা কাঁটা, সেই কাঁটা দিয়ে যখন তোমাকে এভাবে করে পিষ্ট করবো, তখন ওই যে কাঁটাটা তোমার গায়ে ফুটবে এবং ফোটার পরে তোমার গা থেকে রক্ত বের হইল। সেটা একটা দারুণ কিন্তু একটা ইমেজারি, আমরা ইমেজ বলতে পারি এটাকে। ইমেজারি তো অনেকগুলো ইমেজের সমষ্টি, ইমেজ বলতে পারি। এবং এটা কিন্তু একটা সিম্বল। কি সিম্বল? এটা একটা শোষণের সিম্বল, এটা একটা নিষ্পেষণের সিম্বল, এটা একটা যে মানে অত্যাচারের একটা সিম্বল। যে তোমার কাঁটাযুক্ত যে বুটটা বা কাঁটাযুক্ত যে জুতাটা, এবং সেই জুতার তলায় বিভৎস কাদার পিণ্ড। তিনি বলছেন যে কাদা যেরকম একটা খারাপ জিনিস, বা কাদাকে আমরা বলি যে কাদামাটি, এটা একটা খারাপ জিনিস বা একটা মানে এটা একবারে নিকৃষ্ট একটা জিনিস। ওই যে কাদার যে পিণ্ডটা, সেটা কিন্তু ওই যে বুটের তলায় কিন্তু হয়ে আছে। এবং এটাও কিন্তু আরেকটা ইমেজারি, যে বুটের নিচে কাঁটা আছে, কাঁটার সাথে আবার তার যে হাঁটছে, যে এখানে তোমার যে কাদার পিণ্ড, সেটা কিন্তু হয়ে আছে। এরপর আসলে বোঝা গেবে যে আসলে ইউরোপীয়রা কিন্তু এখানে যে পঙ্কি, যে তাদের জিনিসপত্র, তাদের যে মন যে পঙ্কি, তাদের কাজগুলো যে পঙ্কি, সেটা কিন্তু এখানে বোঝা গেল। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, এবং তোমার যে ইতিহাস, সেই ইতিহাসটাকে তারা অপমানিত করলো, এবং তোমার অপমানিত ইতিহাসের ভিতরে তারা কিন্তু তাদের যে থাবাটা, সেটা কিন্তু রেখে গেল। এটা কিন্তু খুবই মানে প্রাসঙ্গিক একটা কথা। কারণ আপনি এখনো দেখবেন যে এখনো পর্যন্ত যে আফ্রিকার যে দেশগুলো, তাদের অনেকগুলো দেশ কিন্তু এখনো পর্যন্ত স্বাধীন, নামে মাত্র স্বাধীন, বা তাদের সার্বভৌমত্ব কিন্তু সেভাবে তারা মানে প্র্যাকটিস করতে পারছে না। এখানে বৈদেশিক স্বার্থ, বা বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে ফ্রান্সের যেই জিনিসপত্র বা আধিপত্য, ফ্রান্সের কথা না শোনার যেই, না শুনে যে এখানে কি হতে পারে, সেটা একটা ব্যাপার ট্যাপার থাকে। মানে আমরা বলি যে এখানে আপনার পুতুল সরকারের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত এখানে প্রচলিত আছে। যে পরাশক্তির যেই এখন যে আমরা যেটাকে ইম্পেরিয়ালিজম বলতেছি, সেটার যে এখনো পর্যন্ত কিন্তু প্রভাব কিন্তু ওখানে আছে। এটা কিন্তু যেহেতু তখন এটা ঊনবিংশ শতাব্দীতে বা বিংশ শতাব্দীতে, বিশেষ করে যখন উপনিবেশগুলো স্বাধীন হয়ে যায়, তার মানে উপনিবেশ স্বাধীন, আমি এখন একটা স্বাধীন দেশ, এখানে যে উপনিবেশের যে চিহ্নগুলো, সেগুলো থাকার কিন্তু কোনো কথা ছিল না। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু এখানে আগেই বলে দিয়েছেন যে এটা কিন্তু চিরচিহ্ন, মানে কিন্তু এটা মানে সবসময় কিন্তু এটা থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু সেই চিহ্নটা আছে। উপনিবেশ হয়ে গেছে, বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশে দেখেন, আমাদের সব কিছু উপনিবেশ কিন্তু এখন না, ব্রিটিশরা নাই। তারপরে কিন্তু আমরা আমাদের সিস্টেমের সব জায়গায় কিন্তু আমরা উপনিবেশবাদী যে চিহ্নগুলো, উপনিবেশের মতো করেই সবকিছু কিন্তু এখনো সাজানো আছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা আমলাতান্ত্রিক যে জটিলতা বা ওই জিনিসগুলো, সবগুলো কিন্তু ব্রিটিশদের সাধারণ জিনিসপত্র কিন্তু এখনো আছে। আফ্রিকা কিন্তু এখনো সেই রকম উপনিবেশের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু তারা এখনো চলছে। সো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রায় 100 বছর আগের যদি আমরা বলি, তখন তিনি আসলে যেটা বলে গেছেন, এখনো কিন্তু সেটা কিন্তু এখনো খাটে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ের সে মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছে পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেয়েছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে জঞ্চা বাতাসের ঊর্ধ্বশ্বাস, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল জঞ্চা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে অশুভ ধ্বনিতে ঘোষণা করব দিনের অন্তিম কাল, এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বউ ক্ষমা করো হিংস্র প্রভাবের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।
একবারে ওয়াস্ট যেই আপনার স্টেঞ্জাতে বা ওয়াস্ট যে আপনার আমরা যেটাকে বলি যে চরণে এসে যে মানে আমরা এটাকে কবিতার স্তবক বলি বাংলাতে, রাশেদ স্তবকে তিনি কিন্তু মোটামুটি এই যে ইউরোপিয়ানরা যেই অত্যাচার করেছিল আফ্রিকানদের প্রতি বা উপনিবেশিত যারা ছিল তাদের প্রতি, তাদের কিন্তু একটা যে তাদের কাছে ক্ষমা চাওয়ার যে একটা সুযোগ কিন্তু বা তাদের কাছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ এটা হতে পারে, তাই তিনি যেটা বলছেন কিভাবে একটু দেখেন। আজ যখন পশ্চিম দিগন্তে মানে হচ্ছে ওয়েস্টার্ন, পশ্চিম দিগন্ত মানে কি ওয়েস্টার্নই বলছে, ঠিক আছে না, মানে পশ্চিমারা আর কি। সো যারা হচ্ছে উপনিবেশবাদী ছিল, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্দেশ্য, প্রদোষকাল আপনারা জানেন যে সন্ধ্যার দিকের সময়টা, ঝঞ্ঝা বাতাস মানে হচ্ছে এখন পশ্চিমাও কিন্তু মোটামুটি তখন এই মানে চলছে যে তাদের যে হাহাকার চলছে, তাদেরও কিন্তু এখন একটা আহ, রাজনৈতিক বা সামাজিক যে টার্ময় চলছে সেই সময়টাতে, এবং তাদের মধ্যে অনেক মানুষই কিন্তু তখন কিন্তু সচেতন হচ্ছে, এখন অনেকে সচেতন আছে যে আহ, কৃষ্ণাঙ্গদেরকে তাদের অধিকার দিতে হবে। আপনারা সবাই জানেন যে এটা তখন ছিল 1863 সাল। আপনারা জানেন যে মোটামুটি আমেরিকাতে দাসপ্রথার বিলোপ হয়, এবং আমেরিকাতে দাসপ্রথার বিলোপ হওয়ার পরবর্তীতে কিন্তু ইউরোপও কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে বিলোপ হতে শুরু করে। তো ওই যে আপনার বা ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বা আপনার বিংশ শতাব্দীর শুরুর দিকে কিন্তু আপনার মানে কৃষ্ণাঙ্গদেরও যে আমেরিকায় বলেন বা ইউরোপে বলেন সমান মর্যাদা দিতে হবে বা তাদের উপর যে অত্যাচার করা হয়েছে এটা কিন্তু ইউরোপীয়রা অনেকেই কিন্তু এটা বুঝে গিয়েছিল, কারণ সত্য তো বেশি দিন চাপা থাকে না। তখন ইউরোপীয়দের একটা অংশ কিন্তু তখন সচেতন হয়, তখন তারা কিন্তু ওই যে তাদের মধ্যে কিন্তু ক্র্যাশ কিন্তু বাঁধে বা সংঘর্ষ বাঁধে। তখন ওই সময়টার কথাই তিনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর, মানে বলছেন যে পশ্চিমে পশ্চিমে কিন্তু এখন মারামারি চলছে, হানাহানি চলছে। এখন তারা চাইবে, এখন কিন্তু তারা যাদেরকে এতদিন ধরে তারা অত্যাচার করেছিল তাদের কাছে কিন্তু ক্ষমা চাইতে পারে, সেই ক্ষমা চাওয়ার যে সুযোগটার কথা বলতেছে। আজ যখন পশ্চিম দিগন্তে পদশকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করো দিনের অন্তিমকাল, এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা কর। আফ্রিকার কাছে পশ্চিমাদেরকে বলছে তোমরা এখন আফ্রিকার কাছে ক্ষমা চাও, পশ্চিমারা এখন আসো আফ্রিকার কাছে ক্ষমা চাও। আফ্রিকাকে তিনি একটা মানবী বা মানুষী বা একজন মহিলা আকারে তুলনা করছেন, মহিলার একজন তিনি সিম্বল হিসেবে তুলনা করছেন, এবং তার কাছে ক্ষমা চাইতে বলতেছেন যে ক্ষমা করো। যেহেতু মহিলা মানে হচ্ছে আপনার মানে হচ্ছে নিষ্পেষিত নিপীড়িত, এটা কিন্তু রবীন্দ্রনাথের এখানেও কিন্তু আমরা এখানে এখানে আবার যারা হচ্ছে মানে নারীবাদী যারা আছে তারা একটু চটে যাওয়ার যে একটু ব্যবসা থাকলেও কিন্তু আমি কিন্তু আসলে এটাই বলতে চাচ্ছি, যেহেতু আফ্রিকা নিষ্পেষিত তাও আফ্রিকা এখানে অবশ্যই আফ্রিকা এখানে দুর্বল। আর যেহেতু মানবী বলছেন তাও অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে মানবীদেরকে দুর্বল ভাবার যে প্রবণতা, এখন এটা আপনার রবীন্দ্রনাথের ব্যক্তিগত জিনিসপত্র বলেন বা না বলেন সেটা আমরা জানি না, কারণ আপনার সাহিত্যকর্মকে আপনি যখন বিশ্লেষণ করবেন সেটার অনেক ব্যাপার স্যাপার আছে, এখানে কি আপনি সাবজেক্টিভিটিকে বিশ্লেষণ করবেন নাকি অবজেক্টিভিটিকে, নাকি এখানে সমসাময়িক কাউকে বিবেচনা করবেন, এগুলো নিয়ে আপনার লিটারি ক্রিটিসিজমের ভিতরে অনেক আলোচনা আছে, সেটাই আমি যাচ্ছি না। বাট এখানে কথা যেটা বলা হচ্ছে যে আমার কনটেক্সট অনুযায়ী সেটাতে বলা হচ্ছে কি মানবীরা যেরকম একটু দুর্বল থাকে, বিশেষ করে এখন যদি আমরা ভারতীয় উপমহাদেশ কনটেক্সটটা বলি, মানবীরা যেরকম দুর্বল থাকে ঠিক একইভাবে আহ, ওই যে আফ্রিকাও কিন্তু দুর্বল বা সে নিপীড়িত নিষ্পেষিত। এখন এই দুর্বল বা নিপীড়িত বা নিষ্পেষিত যার প্রতি অন্যায় করা হয়েছে তাদেরকে ক্ষমা চাইতে বলছেন। পুরুষ কথা যেহেতু এখানে বলে নাই, বাট আমি এখানে পুরুষ বলতে পারবো না, বাট মানবী যেহেতু বলছে আমি নারীর কথা বলতে পারবো, পুরুষের কথা বলছে কিনা আমি জানি না। বাট ওই যে পশ্চিমাদের কাছে ওই মানবীরূপী যে আফ্রিকা তার কাছে ক্ষমা চাইতে বলছেন এবং তার কাছে বলছেন যে ক্ষমা করো, এরকম একটা জিনিসপত্র তাকে করতে বলছেন। হিংস্র প্রভাবের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণময়, এবং এই যে ক্ষমা করো বা ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা, যে তোমার প্রতি অন্যায় করেছি এখন তুমি আমাকে একটু ক্ষমা করে দাও, এই যে কথাটা, এটাকে সভ্যতার শেষ পূর্ণবাণী রূপে তিনি আখ্যায়িত করছেন। সো মানে সভ্যতা নামে তারা যেটা করলো, তারা যদি এখন নিষ্পেষিত নিপীড়িতদের কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে মনে হয় যেন এখন ক্ষমা চাইবে তো ক্ষমা করে দিবে শেষ, মানে ক্ষমা চাইবে ক্ষমা করে দিবে শেষ। তার মানে অন্যায় যে কেউ করতে পারে, কিন্তু অন্যায় করার পর যদি কেউ ক্ষমা চায় বা অপরাধ স্বীকার করে ক্ষমা চায়, সেটাই কিন্তু সবচেয়ে পুণ্যের কাজ। সো মানে অপরাধ থেকে ফিরে আসাটা। সো এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর এই যে ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা সেটাকে বলছেন যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এখন ইউরোপীয়রা কি আসলে এখানে ক্ষমা চেয়েছিল কি না, মানে আনুষ্ঠানিক কোনো ক্ষমা চেয়েছিল বলতে আমাদের ইতিহাসে সেরকম নাই, ঐতিহাসিকভাবে আমরা বলতে পারি। কিন্তু আমরা জানি যে দাসপ্রথা বিলোপ হয়েছে, কৃষ্ণাঙ্গদেরকে সমান সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এরপরেও কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমরা লাস্ট যে 2000 করোনা মানে 21 সালের বা 22 সালের দিকে বা মানে করোনার সময় আমরা দেখলাম যে আমেরিকাতে কিন্তু আন্দোলন হয়েছিল যে কৃষ্ণাঙ্গদের একজন কৃষ্ণাঙ্গকে যে একজন পুলিশ মোটামুটি
পায়ের নিচে পাড়া দিয়ে এরকম তাকে মেরে ফেলা হয়েছিল। তখন কিন্তু আমরা উই উড ব্রিথ, আই ক্যান ব্রিথ এইভাবে স্লোগান দিয়েছিল, এবং সেটা আমরা জানি সেই আন্দোলনটার কথা রিসেন্টলি। সো এগুলো কিন্তু এখনো পর্যন্ত আছে। এখনো পর্যন্ত কৃষ্ণাঙ্গদেরকে যে ইনফিরিয়র ভাবার যে ব্যাপারটা, যে কালার মানে কাওয়ার্ড যারা তাদেরকে ইনফিরিয়র, এবং যারা কাওয়ার্ড না তাদেরকে সুপিরিয়র ভাবা, বা সাদা চামড়া তাদেরকে সুপিরিয়র ভাবার যে ব্যাপারটা এখনো কিন্তু এখানে সমাজে প্রচলিত আছে। যে আপনার এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে আপনার রেসিজম বলি। সো এই যে রেসিজমের যে ব্যাপারটা সেটা কিন্তু এখনো আছে। সো এনিওয়ে, এটা ছিল মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা যে কবিতা সেটা। এবং এখানে মূলত আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এই কবিতাটার তার যে দৃষ্টিভঙ্গি, যদি সাবজেক্টিভলি বিবেচনা করতে যাই, কবিতার পার্সপেক্টিভে মানে কবিতা অনুযায়ী যদি আমরা বলতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে সভ্যতার যা সিভিলাইজেশন বা সিভিলাইজ করার যে ব্যাপারটা সেটাকে কিন্তু তিনি সমালোচনা করেছেন। এবং তিনি এখানে আফ্রিকার প্রতি যে অন্যায় করা হয়েছে, বা যারা কলোনাইজড ছিল তাদের প্রতি যে অন্যায় করা হয়েছে সেটা তিনি সমালোচনা করেছেন। এবং সর্বশেষ তিনি যারা এই অন্যায়টা করেছে, যে কলোনিয়ালিস্টরা এই অন্যায়টা করেছে, বা যারা উপনিবেশবাদী যারা, তারা যে অন্যায়টা করেছে সে অন্যায়ের জন্য যারা নিষ্পেষিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অন্যায় যাদের উপর করা হয়েছে, তাদের কাছে যখন ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার মাধ্যমে তিনি বলছেন যে এই যে পাপের, সে পাপের প্রায়শ্চিত্ত তারা করতে পারবে। এবং এর মাধ্যমে কিন্তু সভ্যতা যে জিনিসটা সেটা যে কলুষিত হলো, সেই সভ্যতার যেই কলুষিত ব্যাপারটা সেটা কিন্তু বুঝবে, এবং সেখানে সভ্যতার যে শেষ পূর্ণবাণী হবে এটা, যে ক্ষমা করো। সো সুদানে কিন্তু এখনো সেই সংকট চলছে, আমরা জানি। সুদানের সংকটের ব্যাপারে আমি আলোচনা করেছি। আমি ওই ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে এই ব্যাপারটা একটু আলোচনা করে দেবো, যে এখানে আসলে এটা কীরকম ছিল, যে মানে বহির্বিশ্বের মানে বাহ্যিক শক্তিগুলো আসলে এখানে কে কে এখানে অবদান রাখছে। আমরা গ্রোসলি বলতে পারি যে এখানে আপনার ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরাতের এখানে একটা স্বার্থ আছে, এবং অন্য আরও অনেক বহিঃশক্তি এবং এমনকি পরাশক্তির এখানে কিছু স্বার্থ মানে আছে সোসাইটি, পরাশক্তিগুলোর মধ্যে কয়েকটা আরও। সো এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই যে উপনিবেশবাদী যে জিনিসপত্র সেগুলো কিন্তু এখনো চলছে। এবং সেখানে কিন্তু আমি যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে তার কবিতা যে তিনি যেটা বলছিলেন যে আসলে চিরচিহ্ন রেখে গেছে তোমার, দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, সেটা কিন্তু আমরা এখন সুদানে কিন্তু এখনো পর্যন্ত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনো কিন্তু ওই যে উপনিবেশিকতার চিরচিহ্ন সেটা কিন্তু এখনো হচ্ছে। এবং সুদানে যে মানুষ মরছে, সুদানিরা কালো হওয়ার কারণে তাদের জন্য কিন্তু কেউ হাহাকার করছে না। এটা কিন্তু অনেক সুদানি কিন্তু রিপোর্টে ইতিমধ্যে আসছিল বা খবরে আসছিল। সো এবং আফ্রিকা নিয়ে বা সুদান নিয়ে আমাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো মাথা ব্যথা নেই। যতটুকু মাথা ব্যথা আমাদের পৃথিবীর অন্যান্য অংশ হয়ে সেটা যেরকম হতো, এটা যখন ইউরোপের একটা অংশ বা এশিয়ার যে প্রাইম অংশটা, ইউরোশিয়া অঞ্চলের একটা দেশ ইউক্রেন, সেখানে অন্যায় হয়ে যেরকম প্রতিবাদ হয়, বা পৃথিবীর অন্য অংশে যারা সাদা চামড়া তাদের ক্ষেত্রে অন্যায় হয়ে যে প্রতিবাদ হয়, সুদানের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। সো এটা শুধুমাত্র এখন রেসিভিস্ট যে মনোভাবটা সেটা কিন্তু, বা উপনিবেশিক যে মনোভাবটা সেটা কিন্তু আমাদের মনের অনেক গভীরে কিন্তু এখনো পর্যন্ত গ্রথিত আছে। যাই হোক, আশা করি আমরা যে রেসিভিস্ট যে মনোভাব বা রেসিস্ট যে মনোভাব, সেই মনোভাবটা আমরা দূর করব, এবং যে নিজেকে যে সুপিরিয়র ভাবা, অন্যকে ইনফিরিয়র ভাবার যে ব্যাপারটা সেটাকে আমরা অ্যাভয়েড করে চলতে পারবো। এবং সেটার জন্য আমাদেরকে আসলে অনেক বেশি সহনশীল হতে হবে, সহিষ্ণু হতে হবে, পরমত সহিষ্ণু, এবং পরকে অন্যের পার্সপেক্টিভ থেকে যে আমাদের বিবেচনা করা সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। এবং এটার জন্য আসলে আমাদেরকে দেখতে হবে, মানে পড়তে হবে, জানতে হবে, দেখতে হবে। এবং আমি বিশেষ করে আমার স্টুডেন্টকে একটা বিষয় বলি যে সবসময়, সেটা হচ্ছে বিতর্ক করা। বিতর্ক মানে হচ্ছে আমি নিজে বিতর্কে ছিলাম, এবং স্টুডেন্টকে বলছি বিতর্ক করবা, তোমরা কেন করবা? ব্যাপারটা হচ্ছে বিতর্ক করলে তুমি হচ্ছে তোমার যে বিপক্ষ তার যে মানে পার্সপেক্টিভ থেকে তুমি চিন্তা করতে পারবা, এবং তোমার পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারবা। তখন দুইটাকে যখন তুমি তুলনা করবা, তখন তুমি বুঝতে পারবে যে আসলে রিয়েল প্রবলেমটা আসলে কোন জায়গায়। মানে একটা সমস্যার সব দিক যদি আমরা না দেখি, সেই সমস্যাটা কিন্তু আমরা আসলে সঠিক কারণটা বের করতে পারি না। যদি এক পাশ থেকে দেখি, আয়নার পাশ থেকে দেখি, আমরা এটা অবশ্যই সেখানে আমাদের বায়াস যে জিনিসপত্র সেটা কিন্তু আমাদের হবে। সো আশা করি আমরা সবাই এই জিনিসগুলো পরিহার করতে পারবো। আফ্রিকা কবিতাটা আমাদের জন্য একটা মোটামুটি শিক্ষা ছিল, যে এখানে রিসিভিস্ট মনোভাবটা পরিহার করা, রেসিস্ট মনোভাবটা পরিহার করা, এবং উপনিবেশিক যে মনোভাব সেটা পরিহার করে আমাদেরকে আসলে একটা যে সবাইকে সমানভাব বা সবাইকে নিয়ে বাস করার যে মনোভাব সেটা নিয়ে বাস করা। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।